বিপিএল নিয়ে সমালোচনা, ঢাকার ক্লাবগুলোর অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট বয়কটের ঘোষণার মাঝে হয়ে গেল বিসিবির বৈঠক। কি হলো বৈঠকে, কারা আসলেন নতুন দায়িত্বে, সমস্যা সমাধানের সম্ভাবনা কতটা, সবকিছু নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম রনি। আরিফুল ইসলাম রনি, শুভ সকাল, স্বাগত একাত্তরের খেলা যোগে। গতকাল বৈঠকের পর মিডিয়া কমিটির চেয়ারম্যান, নতুন চেয়ারম্যান ইফতেখার মিঠু, তিনি এসে প্রথমে যে কথাটা বলেছেন যে মিডিয়া কমিটির দায়িত্ব তাকে দেওয়া হচ্ছে, তার 12টা বেজে গেছে, তিনি আসলে বুঝতে পেরেছেন। আসল তো হলো দেশের ক্রিকেটের 12টা বেজে গেছে। দেশের ক্রিকেটের 12টা তো বেজে আছেই আসলে। অনেক বছর ধরেই যারা 12 বছর ধরে ছিলেন তারা 12টা বাজিয়ে গেছেন অনেকটা। যারা এখন আছেন তাদের কাছ থেকে আমাদের প্রত্যাশা অনেক বেশি ছিল যে 12টা থেকে একটু তারা উন্নত করবেন পরিস্থিতি, কিন্তু এখনো পর্যন্ত সেই উন্নতির ছাপ খুব বেশি আমরা দেখি নাই। এবং যেটা মানে আমি বলছি না যে তারা এই 5-6 মাসে অনেক কিছু করে ফেলবেন, দেশের ক্রিকেট একদম খোল নলচে পাল্টে দেবেন সেরকম কিছু, বাট পরিবর্তনের ছোঁয়াটা লাগবে, শুরুটা হবে, এই ধরনের অনেক কিছু আমরা আশা করেছিলাম। সেই আশায়ও ঘুরে বাড়ি সত্যি কথা বলতে গেলে। সো মানে হতাশার জায়গা এটাই যে আসলে পরিবর্তনগুলো দেখতে পাচ্ছি না। যিনি প্রেস কনফারেন্সে কথা বলছিলেন দেখলাম, মিঠু ভাই তো গত বোর্ডেও ছিলেন, তিনি এখন মিডিয়া কমিটিতে আসলেন, তিনি কেমন করেন আমরা দেখবো। তার পাশে যিনি ছিলেন মাহবুবা নাম, তিনি তো গত বোর্ডেই গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ছিলেন এবং তার সেই দায়িত্ব নিয়ে প্রচুর সমালোচনা ছিল। হ্যাঁ, আরো আরো অনেক ব্যাপারেও তাকে নিয়ে প্রশ্ন ছিল, বাট তিনি এখনো বহাল তবিয়তে আছেন। তিনি থাকলে আমাদের কোনো সমস্যা নাই যদি কাজগুলো, দায়িত্বগুলো ভালোভাবে পালন করেন, কিন্তু মানে বেশ অবাক হয়ে দেখলাম যে তাকে আবারও গ্রাউন্ডস কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। আমি জানি না যে আসলে তিনি সেটা কতটা কার্যকর তিনি এখানে হতে পারবেন। সো ওভারঅল সবকিছু মিলিয়ে আসলে মানে খুব বেশি পরিবর্তনের ছাপ আমি দেখছি না। এবং কালকে ওই যে গঠনতন্ত্র সংশোধনের যে কমিটি করা হয়েছিল সেটাকে স্থগিত করা হয়েছে। আসলে স্থগিত বলা হলেও বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি সেটাকে আসলে একরকম বিলুপ্তই করে দেওয়া হয়েছে। সো আসলে উন্নতিটা কিংবা মানে অগ্রগতিটা কোথায় হচ্ছে তাহলে? তারা আসলে সবাই, যারাই মিডিয়ার সাথে কথা বলেছে, প্রত্যেকেই ক্ষমা চেয়েছেন, ভুল স্বীকার করে নিয়েছেন। মানে ভুল স্বীকার করার কি আছে, প্রত্যেকে তো তার দায়িত্বটা পালন করবেন। তারা কেন তাদের দায়িত্ব পালন করতে পারলেন না? তারা যার তার হাতে একটা ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব তুলে দিলেন, তারা আবার নিজেরাও নিতে রাজি হননি। এমনও আমরা শুনেছি রাজশাহীর মালিক, তিনি তো আসলে বলেই ফেলেছেন যে তিনি আসলে কোনোভাবেই দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন না, তিনি এখন শিখছেন কিভাবে দায়িত্ব নিতে হয়। তো এই ব্যাপারগুলো তো আসলে ক্ষমা চাওয়ার বিষয় তো না। ডেফিনেটলি হ্যাঁ, তারা ভুল স্বীকার করেছেন, আমি সেটা অ্যাপ্রিসিয়েট করি, কোনো সমস্যা নাই। কিন্তু এটা আসলে ভুল স্বীকার করার ব্যাপার না। যেটা আপনি বললেন যে দেখুন, আমার তো ধরে বেঁধে কাউকে ফ্র্যাঞ্চাইজি দিতে হবে না। আপনি যদি একটা প্রফেশনাল স্ট্রাকচার করেন, বাংলাদেশে বড় বড় ব্যবসায়িক গ্রুপ কিন্তু অনেক আছে, তারা কিন্তু বিপিএল এ আসে না, কিংবা অনেকে এসে চলে যায়। যেমন চট্টগ্রামে যেটা হয়েছে, চট্টগ্রামের একটা ভালো ফ্র্যাঞ্চাইজি কিন্তু এসেছিল এর আগে, ডিবিএল গ্রুপ ছিল, তারা খুব প্রফেশনাল, বাংলাদেশের খুব প্রফেশনাল একটা ব্যবসায়িক গ্রুপ, তারা এসে তখন বিপিএল এ থাকতে পারেনি, কারণ বিপিএল এর এই ফ্র্যাঞ্চাইজি নিয়ে এত অপেশাদারিত্ব তারা দেখেছে এবং এত অনিয়ম দেখেছে। তারা এখানে আসলে সম্ভবত 2 মৌসুম তারা ছিলেন, তারপর চলে গেছেন। তারপরে চট্টগ্রামে যে ফ্র্যাঞ্চাইজি এসেছিলেন, তারাও যথেষ্ট ভালোভাবে এটা পরিচালনা করছিলেন। তারা এবার নিতে কিন্তু আগ্রহী ছিলেন, তাদেরকে দেয়া হয়নি। দেয়া হয়েছে যারা 2013 সালে খুব বিতর্কিত ভাবে যাদের কাছ থেকে ফ্র্যাঞ্চাইজি নিয়ে নেওয়া হয়েছিল, যাদের বিপিএল এর মানে বিপিএল বা বোর্ড যাদের কাছে 9 কোটি টাকা পেত, সেই গ্রুপকে আবার এনে দেওয়া হয়েছে। এবং তারা কি করছে আমরা দেখছি। রাজশাহী ফ্র্যাঞ্চাইজি আগে ছিল, এবার তাদেরকে এভাবে ধরে বেঁধে দেওয়ার দরকার ছিল না। এখানে কিন্তু রাজশাহীর মালিক পক্ষ আসলে কারা, আপনার এই শোতে আমরা এর আগে আলোচনা করেছিলাম যে এটা নিয়ে ক্রিকেটাররা আমরা সবাই ধসে আছি, কারণ তিনটা গ্রুপ আছে সেখানে, এবং একজন পার্সোনাল একজন ব্যক্তিকে দেওয়া হয়েছিল। কোনো পার্সন আসলে বিপিএল এর কোনো ফ্র্যাঞ্চাইজির মালিক হতে পারেন না। সো তারা একটা কনসোর্টিয়াম গঠন করেছেন বিপিএল এর দল নেওয়ার জন্য। অনেক অনেক ধোঁয়াশা আছে, এবং তাদের মধ্যে একজন বিসিবি সভাপতি ফারুক আহমেদের খুব ঘনিষ্ঠ বলে আমরা জানতে পেরেছি। সো তাহলে তার দিকেও তো আঙুল ওঠে, এবং তিনি কেন এদেরকে বেছে নিলেন? সো অনেক রকম প্রশ্ন আছে, এবং আমার দরকার ছিল প্রথমত যে এই দেশের ক্রিকেটের একটা পালাবদলের মধ্যে দিয়ে যাচ্ছে দেশ, এবং দেশের ক্রিকেট বোর্ড সবকিছু। বিপিএলটা করা যে খুব জরুরি ছিল সেটাও না, করলে খুব ভালোভাবে করা উচিত ছিল। এবং হলো যে ঠিক আছে, বিপিএল হলে প্লেয়ারদের আয় ইনকাম হয়, এটাই একমাত্র যুক্তি হতে পারতো, যে প্লেয়াররা মানে বিপিএলটা না হলে প্লেয়াররা কিছুই পেত না, আলটিমেটলি হয় কিছু পয়সা অন্তত পাবে, এটা ছিল যুক্তি। কিন্তু সেই পয়সাও যদি তারা না পায়, পেমেন্ট নিয়ে যদি যে যে ঝামেলাটা 12 বছর আগে বিপিএল ছিল, 11 বছর আগে ছিল, সেটা যদি আবার ফিরে আসে, তাহলে তো আসলে একদম ব্যাক টু দ্য স্কোয়ার, একদম সেই শুরুতে ফিরে গেল বিপিএল। তাহলে তো কোনো লাভ কিছুই হলো না। এই বিপিএল করে মানে লাভের চেয়ে বদনাম বেশি হয়েছে। তো তাহলে লাভটা কি হলো? ভাবমূর্তি কিন্তু গড়তে সময় লাগে অনেক। বিপিএল এ যে 2012-13 সালে যে ভাবমূর্তির ক্ষতিটা হয়েছিল, সেটা আস্তে আস্তে 2017-18 সালে থেকে কিছুটা সেটা কভার আপ হয়েছিল।
কিন্তু এখন যদি সেই জায়গায় আমরা আবার ফিরে যাই, এই ভাবমূর্তি ধ্বংস হতে সময় লাগে না আসলে। সো এটা আবার করতে কত সময় লাগবে আমি জানি না। তো সেই দায় বিসিবির যারা দায়িত্বপ্রাপ্ত এখন আছেন তাদেরকে নিতেই হবে। ডেফিনিটলি তারা লিগ্যাল পথে যাচ্ছেন, এখন বলছেন প্রসিডিউর তো আছেই, সেগুলো তারা করবেন। কিন্তু যে জিনিসগুলো হয়ে গেছে সেগুলো কিভাবে তারা কভার আপ করবেন আমি জানি না। কারণ আর কয়েকদিন পরে, মানে ১ সপ্তাহ পরে বিপিএল শেষ হয়ে যাবে, ১০ দিন পরে। তারপরে কিন্তু প্লেয়ারদের পেমেন্ট কিন্তু অলরেডি ৭৫% হয়ে যাওয়ার কথা। আমি সিউর একজন প্লেয়ারও ৭৫% পাননি, এবং বিপিএল যখন শেষ হবে দ্রুততম সময়ের মধ্যে শতভাগ পেমেন্ট হয়ে যাওয়ার কথা। প্লেয়ারদেরকে ওই ফ্র্যাঞ্চাইজি ওনারদের পেছনে দৌড়াতে হবে, তারা ফোনের জবাব দেবেন না, মেসেজের রেসপন্স করবেন না, এবং মিডিয়াকেও দৌড়াতে হবে আর কি এইসব নিউজ নিয়ে। একেবারেই। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান করা হয়েছে নাজমুল উদ্দিন ফাহিমকে। এই জায়গাটা আসলে কতটা আশা দেখা যায়? এখানেও আসলে আমি আমি জানি না যে আমি ফাহিম ভাইয়ের জন্য শুভকামনা থাকবেন। কিন্তু আমরা জানতাম যে তার এক্সপার্টিজ এর জায়গা, বা তিনি দেশের ক্রিকেটে যেভাবে কাজ করেন, তিনি আসলে তৃণমূল ক্রিকেট বা ডেভেলপমেন্ট এইসব ব্যাপারে কাজ করতেই বেশি পছন্দ করেন, বা তার এক্সপার্টিজ এর জায়গা ওইটা ছিল। আমি আমাদের সেটাই ধারণা ছিল, এবং তিনি সবসময় সেই ব্যাপারগুলোতেই আগ্রহী ছিলেন। ডেফিনিটলি তিনি নিজেই আগ্রহ তার আছে এখন ক্রিকেট অপারেশনস এর ব্যাপারে। ক্রিকেট অপারেশনস আসলে মানে আমাদের জাতীয় দল এবং জাতীয় দলের আশেপাশে এই যে কার্যক্রমগুলো আছে সেগুলো পরিচালনা করার দায়িত্ব এই ক্রিকেট অপারেশনস এর। তো জানি না তিনি সেখানে আসলে কতটা এক্সপার্টিস তার আছে, বাট যেহেতু তিনি অনেক অভিজ্ঞ, দেশের ক্রিকেটে অনেক বছর ধরে আছেন, ক্রিকেটটা বোঝেন, আশা করব তিনি ভালোভাবে সেই দায়িত্ব পালন করবেন। খুব চ্যালেঞ্জিং কাজ, বাংলাদেশের মতো একটা জায়গা থেকে ডেফিনেটলি আরো বেশি চ্যালেঞ্জিং কাজ। দেখা যাক, আসলে কাজটা শুরু না হওয়ার আগে আসলে কিছু বলা উচিত না। আশা থাকবে তার প্রতি, এই তো। নিশ্চয়ই। আবার তার নেতৃত্বাধীন যে গঠনতন্ত্র সংশোধনের যে কমিটি গঠন করা হয়েছিল, তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং যথারীতি ঢাকা বিভাগ ক্রিকেট লিগ এখনো পর্যন্ত চালু হয়নি। অনেক ক্রিকেটার, দেশের অনেক ক্রিকেটার আসলে এটার উপরেই বেস করে থাকে, বা তাদের রুটি রুজি হয় এইখানে ক্রিকেট খেলে। সেই জায়গাটা কিভাবে দেখছেন? এটা খুবই দুঃখজনক। যেমন ফাহিম ভাইয়ের কথা যদি বলি, ফাহিম ভাই হলো ক্রিকেট অফিসের চেয়ারম্যান হলেন, এখানে তো তিনি নতুন দায়িত্ব পালন করবেন। তিনি কি কি করবেন সেটা আমরা কিছুদিন কাজ করার পর আমরা মূল্যায়ন করবো। কিন্তু এখনো পর্যন্ত তিনি এবং ফারুক ভাই যেভাবে বোর্ড চালাচ্ছিলেন, তার মানে বলা বলি হচ্ছিল যে আসলে দুজন মিলেই বোর্ড চালাচ্ছেন। তো সেখানে অনেক প্রশ্নের অবকাশ ফাহিম ভাইয়ের কাজ নিয়ে আছে। স্পেশালি যে এখন বিপিএল চলছে, তিনি বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব। তার এই বিপিএল এর একটা ফিয়াস্কো চলছে, এখানে বিতর্ক চলছে, এখানে ডেফিনেটলি তার উপস্থিত থাকা দরকার ছিল, এবং স্পেশালি গতকালকে বোর্ড মিটিং এ তার থাকাটা খুবই জরুরি ছিল। আমি জানি না যে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে, মানে উইমেন্স আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে তার থাকাটা কতটা জরুরি ছিল। তিনি দেশের বাইরে আছেন এই মুহূর্তে, মালয়েশিয়ায়। ওই টুর্নামেন্ট আসলে মানে ডেফিনেটলি একটা ন্যাশনাল টুর্নামেন্ট হচ্ছে, সেখানে বাংলাদেশের প্রতিনিধিরা থাকবে, দল গিয়েছে, সেখানে বোর্ডের দু একজন প্রতিনিধি থাকতে পারে। কিন্তু ফাহিম ভাই এত গুরুত্বপূর্ণ জায়গায় থেকে তার এখন মালয়েশিয়ায় থাকা কিংবা